যায় চলো জীবনের ধারাপাত, তোমার কথাও সত্য খানিক আমারটাও অল্প, এই নিয়ে চলছে চলুক যুক্তি তর্ক আর গপ্প, এই নিয়ে চলছে চলুক যুক্তি তর্ক আর গপ্প। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সাপ্তাহিক আয়োজন অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট যুক্তি তক্ক আর গপ্প অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা প্রসঙ্গে। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য চারজন প্রতিনিধি যারা তরুণ প্রজন্মকে প্রতিনিধিত্ব করবে তাদের আমন্ত্রণ জানিয়েছি। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন আজকে আরিফ রহমান, লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আছেন অপরাজিতা নীল ফারজানা, এডিশনাল প্রজেক্ট ডিরেক্টর যুদ্ধ দলিল প্রকল্প। আমাদের সাথে আরও আছেন আজমেরি ইসলাম লিমি, শিক্ষক, পেডাগজি এলিমেন্টারি একাডেমি এবং তরুণ সংগঠক এস এম আল মাহমুদ অনিক। আপনাদেরকে স্বাগত। আরিফ, আপনাকে দিয়ে শুরু করি। মুক্তিযুদ্ধের কথা বলছি আমরা, যখন এই উত্তাল মার্চে কথা বলছি তখন আমাদের দেশে আপনি জানেন যে এই মুহূর্তে আমরা একটা পপুলেশন ডিভিডেন্টের ভেতর দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের দেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। তো আমরা অনেক বেশি আগ্রহী জানতে যে এই সময়ে তরুণরা আসলে মুক্তিযুদ্ধকে কিভাবে দেখে। আপনি যাদের সাথে মিশছেন তাদের বিষয় তো বলবেনই, সামগ্রিকভাবে যদি আপনার মূল্যায়নটা কীরকম, এখনকার প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধটা কী? সত্যি কথা বলতে আমাদের এই সময়টাতে এসে মুক্তিযুদ্ধটা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে আমাদের কাছে আবার ফিরে আসছে, যেটা হয়তো একটা সময় ছিল না। এখন মানুষ আমরা তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ব্যাপারে অনেক বেশি উৎসাহী, আগ্রহী, মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ালেখা করতেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে একটা সময়ে আমাদেরকে মুক্তিযুদ্ধকে ইতিহাস হিসেবে দেখানোর একটা প্রবণতা ছিল, এটা একটা ইতিহাস। কিন্তু মুক্তিযুদ্ধ যে এখনো প্রাসঙ্গিক বা মুক্তিযুদ্ধ যে এখনো চলছে, এই জিনিসটা কিন্তু এই সময়ে আমরা এসে বুঝতে পারতেছি। আপনি কি বলছেন যে এখনকার যে তরুণ প্রজন্ম তাদের ভেতরও দুটো ভিন্ন ধারার? হ্যাঁ, দুটো ভিন্ন ধারা আছে, তবে আমরা এখন শক্তিশালী। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা সত্যি করে জানতে পারতেছে, যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ালেখা করতেছে, এই মানুষের সংখ্যাটা ড্রামাটিক্যালি বেড়ে গেছে এই সাম্প্রতিক সময়টাতে, যে সময়টার কথা আপনি বলছিলেন। আচ্ছা, তো আপনি মনে করছেন যে যেহেতু অধিকাংশ তরুণরা মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করছে, কাজেই ইতিবাচক ধারার দিকেই তরুণরা এগুচ্ছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, অপরাজিতা নীল, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার মূল্যায়নটা কীরকম এই মুহূর্তে মুক্তিযুদ্ধ এবং তারুণ্য, এই দুটোর কি সম্পর্ক? আচ্ছা, আমার কাছে আরিফ যেটা বললো যে এখন আবার নতুন করে একটা জোয়ারের মতো যেন এসছে, যে মুক্তিযুদ্ধকে জানার যে আগ্রহ, একটা মাঝখানে একটা লম্বা সময় গেছে যে সময়টা আমাদেরকে সঠিক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বেশ দূরে সরিয়ে রাখা হয়েছিল। এখন যে কোনো কারণেই হোক, বিভিন্নভাবে এই যুদ্ধাপরাধীদের বিচার একটা বিশাল প্রভাব এখানে তো অবশ্যই ফেলেছে। তো নতুন করে একটা জানার আগ্রহ এসছে সবার মধ্যে, নেগেটিভভাবেও এসছে, পজিটিভভাবেও এসছে। মুক্তিযুদ্ধের বিপক্ষের যে শক্তি, তারা কিন্তু অনেক আগে থেকে বেশ শক্তিশালী, তারা অর্গানাইজড অনেক বেশি। প্রোপাগান্ডা যেটাকে বলি আমরা, তারা অনেক আগে থেকে ছড়াচ্ছিল, কিন্তু সত্যি ঘটনাটা কি, আসল বিষয়গুলো আসলে কি, সেই জিনিসগুলোর চর্চা আগে কম হয়েছে, এখন অনেক বেশি হচ্ছে। অনেক তরুণ এখন অনেক তারা সতর্ক বলবো আমরা, এবং আগ্রহী মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য। এখন আমার কাছে কেন মনে হয় যে মুক্তিযুদ্ধটা এখনও প্রাসঙ্গিক, শুধুমাত্র এই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য না। আপনি যদি শুধু নর্মালি চিন্তা করেন, একটা সাধারণ মানুষ সে যদি তার দেশকে কোথায় দেখতে চায়, তার দেশ সম্পর্কে ভাবনা যদি জানতে চান, আমি সাধারণ জনগণ হিসেবে দেখব যে আমার দেশ সমস্ত পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সে সামনে এগিয়ে যাচ্ছে। সেটা করতে হলে কি করতে হবে? আমাদের সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে। একযোগে যদি কাজ করতে হয়, ওই দেশের প্রতি ভালোবাসাটা তো আসতে হবে, তাই না? দেশের প্রতি ভালোবাসা যত বেশি প্রবল হবে, আপনার কাজ করার স্পৃহা তত বেশি। আপনি কি মনে করছেন এই সময়ে যারা তরুণ, তাদের সবার যেভাবে আপনি বললেন যে দেশের প্রতি সেই ভালোবাসা দেশের জন্য, সেটা সবাই সমানভাবে ধারণ করছে? না, সবাই ধারণ করছে না। এই কারণে আমার মনে হয় দেশকে ভালোবাসতে হলে তার জন্মের ইতিহাসটা জানতে হবে। কত কষ্টের বিনিময়ে, কত ত্যাগের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি, একটা স্বাধীন দেশকে পেয়েছি। তার আগে আমরা কত জানার প্রসঙ্গে বলছেন, আমি একটু আজমের ইলিমি আপনার কাছে জানতে চাই যে আমাদের এখন যে তথ্য উপাত্ত নানা ধরনের মাধ্যমগুলো রয়েছে, সেই মাধ্যমগুলোতে একজন তরুণ যদি জানতে চান যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এখন যে অবস্থায় জানা যাচ্ছে, এটাকে কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে এটা একেবারেই পরিপূর্ণ, এখন কি পূর্ণতা পেয়েছে কিনা? কারণ ইতিহাসেরও রদবদল হচ্ছে। আমার মনে হয় পরিপূর্ণতা পেয়েছে সেটা বলবো না, তবে
আগে একটা সময় ছিল যে সময়টা এই জিনিসটা একেবারেই ছিল না। আমরা প্রিন্ট মিডিয়া বলেন বা ইলেকট্রনিক মিডিয়া বলেন, যে মিডিয়াই হোক না কেন, এই এখন যেভাবে ইতিহাসটাকে দেখানো হচ্ছে, আমরা কিন্তু কিছুদিন আগ পর্যন্ত এটা দেখিনি। এখন প্রচুর পরিমাণে দেখানো হচ্ছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। আমরা যে কোনো বই পাচ্ছি হাতের কাছে, সোশ্যাল মিডিয়াতেও পাচ্ছি। কিন্তু সোশ্যাল মিডিয়ার কথা আমি আরেকটা বলবো, যেটা অপরাজিতা আপু বললেন, যে যুদ্ধাপরাধীদের যেই অংশটা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে সক্রিয় এই সোশ্যাল মিডিয়াতে। তারা কিন্তু এখন পর্যন্ত খুব স্ট্রংলি প্রোটেস্ট করছে বিভিন্নভাবে, বিভিন্ন মিথ্যা কথা ছড়ায়, যে অনেক ভুল তথ্য আমাদের দিচ্ছে। এটাতে কিন্তু আমার মনে হয় যে তরুণ প্রজন্ম বিভ্রান্ত হচ্ছে, যে আসলেও কোনটা সঠিক, আমরা যেটা দেখছি এটা সঠিক নাকি তারা যেটা বলছে ওটা সঠিক। তো এই সঠিকটা জানার জন্যই আমার মনে হয় তরুণ প্রজন্ম অনেকটা আগ্রহীও হয়ে গিয়েছে, অনেক সময় নিজের যোগে অনেক বেশি জানার ইয়েটা নিচ্ছে। আমি একটু অনেকের কাছে জানতে চাই যে এই যে বললো বিভ্রান্তির বিষয়টা, কারণ সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যখন 2-3 রকমের ভাষ্য পাওয়া যাচ্ছে, তখন আসলে তরুণদের ভেতরে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যায়? প্রতিক্রিয়াটা আসলে যেরকম হয়, সামনে যদি আমাদের কোনো ব্ল্যাক অ্যান্ড কোনোটা হোয়াইট যদি দেখা হয়, মানে আসলে আমরা খুবই কনফিউজড হয়ে যাই আসলে আমাদের জন্য কোনটা হোয়াইটটা ঠিক হবে নাকি ব্ল্যাকটা ঠিক হবে। আবার ব্ল্যাক যদি ঠিক হয় দেন মানে হোয়াইটের মানে যেই উপাত্তগুলো রয়েছে সেটাও দেখা যাচ্ছে মানে তাদের যুক্তি থেকে মানে হোয়াইটের যুক্তি ওকে, আবার ব্ল্যাকের যুক্তি থেকে ব্ল্যাকের যুক্তি ওকে। আমরা আসলে টোটালি পাজেলে পড়ে যাচ্ছি আসলে। সো আমরা আসলে গ্রাউন্ডটা টোটাল এখনো আমরা নিজেরাও অনেকটা পরিষ্কার না যে আসলে কোনটা সঠিক। কিন্তু এইটা কি আপনি দেখছেন যে অধিকাংশ তরুণের ভেতরে সত্যটা জানার আগ্রহ, অর্থাৎ দেশের প্রতি সেই মমত্ব বোধ থেকেই তো এটা জাগ্রত হচ্ছে যে আমরা জানতে চাই যে আসলে প্রকৃত ঘটনাটা কি? আমি একটু যুক্ত করব এখানে, যে আপু যেটা বলছিলেন যে এরকম মানে দুইটা সাইডের থেকে আমি কিভাবে সঠিকটা বুঝতে পারবো, এটা নিয়ে একটা ধোঁয়া তো সবসময় থাকে। কিন্তু এখনকার মানে আমরা বলতে পারি যে শাহবাগ পরবর্তী যে প্রজন্ম, সরাসরি বলে দেই, সেই প্রজন্মটার ভিতরে তারা যেহেতু ওই রাজপথে আন্দোলন করে চলে আসার কারণে তাদের ভিতরে একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে গিয়েছে, এবং সেইখান থেকে যে তরুণরা চলে আসছে তারা কিন্তু খোঁজটা করতেছিল। তো এইটার বিভিন্ন প্রকল্পের ভিতরে আমরা এই যে যুদ্ধদলের প্রকল্প একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রকল্প হিসেবে কাজ করতেছে, এবং হিউজ একটা কাজ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে, এবং পুরোটুকুই করতেছে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা। মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল পত্র, যেটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক দলিল মুক্তিযুদ্ধের, আমরা হয়তো অনুষ্ঠানের পরের অংশে কথা বলবো। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি জানতে চাই সবার কাছে, এটা একটু জানতে চাই যে চিত্রটা আপনারা দিলেন যে ইতিবাচক একটা আশাব্যঞ্জক চিত্র, কিন্তু এটি কি শুধুমাত্র শহরের তরুণদের কথা আমরা বলছি, নাকি এখানে সারা বাংলাদেশে যারা আমাদের অধিকাংশ গ্রামে রয়েছেন যারা সেই জনগোষ্ঠীর তরুণরা, তাদের ভাবনাটা কি আপনারা কখনো জানার সুযোগ হয়েছে কিনা আপনাদের অভিজ্ঞতা থেকে? এটা আসলে কি সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, ফেসবুক তো এখন আসলে খুবই স্ট্রংলি একটা মাধ্যম হিসেবে ইউজ হচ্ছে। এটা তো শুধুমাত্র শহর কেন্দ্রিক না, সারা বাংলাদেশের চিত্রই মোটামুটি দেখা যায়। হ্যাঁ, অ্যাওয়ারনেসের ব্যাপার যদি বলেন, আমরা যারা অবশ্যই শিক্ষিত মানুষ যারা, তারা একটু চিন্তা করে, যেমন আমি এখানে একটা নিউজ দেখলাম, আচ্ছা তাহলে কোনটা, আমি পাজলড হয়ে গেলাম। না, সবাই পাজলড হয় না। মুক্তির জন্য যুদ্ধ করেছি আমরা। এটা কি শুধু 71-এ যুদ্ধ হয়েছে? সেটা কিন্তু না, 47 থেকে আমাদের এই যুদ্ধটা শুরু হয়েছে। দেশভাগের পর থেকে 47 থেকে 71 পর্যন্ত যতভাবে আমরা নিগৃহীত হয়েছি, শোষিত হয়েছি, এই চিত্রটা কিন্তু কেউ জানে না। এটা যদি জানতো না তাহলে বলতো না যে ওই 9 মাসের কথা মনে করে এখন এই বৃদ্ধ মানুষগুলোকে কেন ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছ। এটা আমাদের জানানোটা আসলে দরকার ছিল, যে কিভাবে তারা ওইভাবে আমাদেরকে শোষণ করেছে। আমরা ইনকাম করতাম, 60% ইনকাম হতো পূর্ব পাকিস্তানের, তারা 40% ইনকাম করতো, কিন্তু আমাদেরকে মোট ব্যয়ের মাত্র 24% আমাদের জন্য বরাদ্দ থাকতো। একই দেশে ওরা 18 রুপিতে চাল কিনে খেত, আমাদেরকে বাধ্য করা হতো 54 রুপিতে চাল কিনে খেতে। মানে এটা কি ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় 17% মোটে আমাদের জন্য বরাদ্দ ছিল। আমরা একটু বিরতিতে যাই, বিরতি থেকে ফিরে আমরা এই কথাগুলোই শুনবো আপনারা কিভাবে এটাকে বিশ্লেষণ করছেন। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট, যুক্তি, তক্ক আর গপ্প। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। যুক্তি, তক্ক আর গপ্প।
বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট যুক্তি তক্ক আর গপ্প অনুষ্ঠানে। কথা বলছি আজকে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা এ প্রসঙ্গে। আমরা আবারও আলোচনা শুরু করব, তার আগে চলুন একসাথে দেখি যে এই প্রজন্মের আরও কিছু তরুণ প্রতিনিধি তারা কিভাবে ভাবছেন মুক্তিযুদ্ধ নিয়ে। মুক্তিযুদ্ধ আমাদের খুবই অনুপ্রেরণাদায়ক একটা অধ্যায়। বাঙালি জাতি দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি শোষকদের কাছ থেকে যে স্বাধীনতার রক্তিম সূর্যটি ছিনিয়ে এনেছে, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। শহীদরা যে আমাদের প্রতি যে আত্মত্যাগ করেছে, তাদের যে ঋণ, এটা তো শোধ করতে পারবো না। তাদের যে উৎসর্গীকৃত দান, এটা আমরা নিজেদের ভিতর ধারণ করে তাদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা, কারণ তাদের জন্য আমি এখন দাঁড়াতে পারছি, আমি আমার ভাষায় কথা বলতে পারছি, যেটা কিনা আমি পারতাম না। মুক্তিযুদ্ধের চেতনাটা আমাদেরকে সবসময় মানে জাগ্রত করেছে। 9 মাস যে যুদ্ধ হওয়ার পরে যে আমরা সবাই এই স্বাধীনতা তো এমনি এমনি পাইনি, এটা অনেক কষ্টে, অনেক মানে রক্তের, অনেক মানুষের জীবনের বিনিময়ে এটা অর্জন হয়েছে। আবার অনেক মা বোনের সম্ভ্রমের মাধ্যমে এটা অর্জন হয়েছে। এটা আমাদের ক্ষেত্রে অনেক বিশাল প্রভাব ফেলে, কারণ হচ্ছে এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমরা যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে এখানে শুধুমাত্র আমাদের সামগ্রিক জীবনযাত্রাকে বোঝায় না, আমাদের সামাজিক, আমাদের রাজনৈতিক, আমাদের অর্থনৈতিক প্রত্যেকটা জীবনে মুক্তিযুদ্ধের চেতনা দরকার। একটা ফ্যামিলিতে তার বাবা যেমন, তার মা যেমন, বা তার বড় ভাই বা বড় বোন বা গার্ডিয়ান যেই থাকুক, সে যখন তার ছোটদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে বলবে, মুক্তিযুদ্ধের করণীয় সম্পর্কে বলবে, সুতরাং তখন ওই ছেলের মধ্যে, ওই মেয়ের মধ্যে, অর্থাৎ যে এটা শুনবে তার মধ্যে স্বাভাবিকভাবে একটা ধারা চলে আসবে। আমাদের অনেক বাবা মা মুক্তিযুদ্ধের ভিতরে আর কি রাজাকার ছিলেন বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন, যার কারণে তার সন্তানরা ওইভাবেই শিখতে পারছে। মুক্তিযুদ্ধের ভিতরে তাদের তেমন কোনো চেতনা বা ধারণা নেই। তো আমাদের উচিত, আমরা ওদের এটাই বলবো, ওরা যেন ওর বাবা মা থেকে যেই নির্দেশনাটা পায়নি, আমরা চাইবো ওরা যেন মুক্তিযুদ্ধের প্রতি চেতনা জাগায় নিজের মনে। আমরা যদি দেখি মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা পালন করেছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন সমূহ। যেমন নাকি যদি দেখি আমরা 1947 সালে যে তমদ্দু মজলিস গঠিত হয়েছিল, এটা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত বিপুল পরিমাণ আমাদেরকে আকৃষ্ট করেছে। তেমনিভাবে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে দেখি এই যে ভাস্কর্য, এই যে আমাদের শহীদ ভাইয়েরা যেভাবে মানে শহীদ হয়েছে, তাদের স্মৃতিগুলো দেখলে আমরা সত্যি অনুপ্রাণিত হই। হরতাল বা অবরোধ বা রাজনৈতিক দলগুলোর যে মতানৈক্য, এইটা আমার কাছে খুব খারাপ লাগে। এর জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। না, আমরা যদি এগিয়ে আসি, সঠিক মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি, সঠিক ইতিহাস বুকে ধারণ করি, তবেই আমরা সকল বাধা বিপত্তি ভেঙে সব কিছু ভেঙে আমরা এগিয়ে যেতে পারবো। বাঙালি জাতি কখনো হার মানেনি পাকিস্তানের কাছে। পাকিস্তানিরা বারবার চাইছে যে আমাদের দেশকে তারা শাসন করতে, এবং বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে তারা অনেক চেষ্টা করেছে যে আমাদের দেশটাকে যেন তারাই নিয়ন্ত্রণে আনে এবং আমাদের রাষ্ট্রটাকে যেন তারাই চালাতে পারে। কিন্তু আমাদের জাতি সেই পরাজয় কখনোই মারেনি। তারা যুদ্ধ করেছে, নিজেদের স্বাধীনতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যেই মানুষটা আমাদের দেশকে স্বাধীন করার জন্য সারা দেশের মানুষকে স্বপ্ন দেখাইছে একটা সমৃদ্ধশালী দেশের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য, এই মানুষটাকে আমরা হত্যা করেছি 1975 সালের 15ই আগস্ট। এখান থেকে আমাদের স্বাধীনতার মানে যে বিরোধী শক্তিগুলো মাথা ছাড়া দিয়ে উঠে এবং আমাদেরকে বিপদে নিয়ে যায়। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার জন্য স্পেসিফিকলি আমরা ইতিহাস এবং যে বইগুলো আছে, ইতিহাস বিষয়ক যে বইগুলো আছে, এগুলো ছাড়া তো আমাদের আর কোনো জায়গার কোনো জানার অন্য কোনো সেক্টর নেই। আমরা মূলত ইতিহাসের বইগুলো পড়েই জানতে পারছি। মুক্তিযোদ্ধারা যেরকম তাদের যে বিষয়গুলো তারা যেভাবে তাদেরকে আমাদের দেশকে স্বাধীনতা করে এনে দিয়েছে, সেই চেতনা অনুযায়ী তারা যেভাবে করেছে, আমরা যেন আমাদের দেশ থেকে সেরকম শত্রুমুক্ত করতে পারি, জঙ্গিদের আমরা যদি উচ্ছেদ করতে পারি, সেই চেতনা নিয়ে আমরা আগামীতে এখন আগানোর চেষ্টা করতেছি। আমাদের ভাবতে হবে আমরা কেন মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম কিছু বিষয়কে সামনে রেখে, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলোকে সামনে রেখে। এখন আমার মনে হয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে নজির আছে কিনা যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে স্বাধীনতার বিরোধী শক্তিরা ক্ষমতা এসেছে, কালো থাবা বিস্তার করেছে। তাই আমি মনে করি যদি আমরা যে মানে মুক্তিযুদ্ধের বিরোধী, স্বাধীনতার বিরোধী যে কালো থাবা বা তাদের যে অবস্থান, সেটাকে দূর রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের 71 যে চেতনা ছিল, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে। দেশেও এখনও অনেক পাকিস্তানপন্থী বা মুক্তিযুদ্ধ বিরোধী এখনও সক্রিয় না হয়। 1970 সনে যখন আমরা 2টা আসন হারালাম, তখন আমরা হারানোটা যুক্তিগত, কারণ পাকিস্তানের সরকারের কেন্দ্রীয় বিরুদ্ধে এখানে আমরা 2টা আসন হারাতে পারি। কিন্তু এখন আমাদের পাকিস্তানের সরকারের পক্ষে কথা বলার মতো লোক এখন আমাদের দেশে বাস করে। এটা তো লজ্জার আমাদের জন্য, আমাদের জাতীয়তাবাদের লজ্জার। শেষ হলো।
আজমেরি লিমি, যেহেতু আপনি শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাকে এই প্রশ্নটা করা প্রাসঙ্গিক হবে। সেটি হলো, অনেকেই বলেছেন যে আমরা আসলে বই পড়ে জানতে পারি মুক্তিযুদ্ধ সম্পর্কে, একটা বড় মাধ্যম হচ্ছে বই। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং আমাদের যে পাঠ্যসূচি রয়েছে বিভিন্ন স্তরে, সেখানে কি আসলে মুক্তিযুদ্ধকে যথার্থভাবে জানার উপাদানগুলো বা পাঠ্যসূচিতে কি আমরা জানি যে বেশ কিছু নিবন্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, সেটা কি যথেষ্ট আপনি মনে করেন? আমার মনে হয় কি যে প্রতি বছরে কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে, প্রতি বছর নতুন কিছু অ্যাড হচ্ছে, পুরনোগুলো চলে যাচ্ছে, আবার পুরনোগুলো থাকছে, নতুন কিছু তার সাথে আসছে। তো বাচ্চাদের জানার যে জায়গাটা, এগুলো না অনেকটা এলোমেলো টাইপের হয়ে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে আমি একটু স্কুল বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীন করার জন্য তো অবশ্যই যুদ্ধ হয়েছিল, কিন্তু যুদ্ধের কিন্তু আরেকটা অংশ হচ্ছে আমাদের ভাষা, বাংলা। তো এখনকার গার্ডিয়ানদের মেইন কি ওদের ট্রেডিশন বলবো আমি এটা, যে ওরা সবসময় চায় কি যে আমার বাচ্চাটা ইংলিশ মাধ্যমে পড়ুক। আবার দেখা যায় যে বাংলা মিডিয়ামেও যদি কেউ পড়ে, বাংলা মিডিয়ামে কিন্তু বাংলার তুলনায় ইংরেজির উপরে প্রেশারটা বেশি দেওয়া হয়। বাংলাতে কিন্তু তারা স্বাধীনতা দিবস এটাকে দেখছে কিভাবে, ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে বলে তারা বুঝছে, কিন্তু যখন আমি বলি যে স্বাধীনতা দিবস, তখন তারা হা হয়ে তাকিয়ে আছে যে এটা কি, এটা তারা জানতে পারছে। তার মানে যারা, যেই শিশুরা বেড়ে উঠছে, যেই তরুণরা ইংরেজি মাধ্যমে বেড়ে উঠেছে, আপনি বলছেন যে তারা আসলে তুলনামূলকভাবে কম সুযোগ পাচ্ছে জানার জন্য, কম সুযোগ পাচ্ছে। হ্যাঁ, তারপর কি মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যা জানি, টিভিতে যা বলছে, রেডিওতে যা শুনছি, অতটুকুই কিন্তু পাঠ্য বইয়েই যাচ্ছে, এর বাইরে কিন্তু কিছু যাচ্ছে না। অনেক আপনার মূল্যায়নটা কিরকম? আমার মূল্যায়ন, যদি আপুর কথাটাকে আমি ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই প্রবলেমটা, তার সাথে আমি মানে 100% একমত। এই জায়গাটা ক্রিয়েট করার জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে আমাদের মিডিয়াগুলো। তারাই দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোকে এমনভাবে প্রমোট করছি আমরা, যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, দেন ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, এইভাবে আমরা প্রমোট করে আসছি। সো আমরা মানে মূল যেই পয়েন্টগুলো, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমরা সেই জায়গাগুলো ছেড়ে অনেক দূরে সরে আসি। আমি যেই বিষয়টা জানার আমার চেতনা, আমি সেটা মাতৃভাষায় তো আমরা জানবই অবশ্যই, কিন্তু সেখানে আমার মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি বা চাইনিজ বা অন্য যে কোনো ভাষাকে তো নিতে পারি, সেটা কি আমার এখানে কোনো বাধা তৈরি করবে কিনা? আমি বলবো। আচ্ছা, আপা যেটা বললেন যে স্কুলে খুব পর্যাপ্ত হচ্ছে না, যে ইংলিশ মিডিয়ামে পড়ছে, এটাকে আমরা ফ্যাশন মনে করছি। দেখুন, আমার 3টা বাচ্চা, 2টা বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে। এখন আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে বলে আমি বলছি না, আমি আপনাকে বলি, আমার মেয়ে শি ইজ 9+। হ্যাঁ, আমাদের যে যুদ্ধ দলিল প্রকল্প আছে, সেই প্রকল্পে যে কম্পাইলাররা কী করে, যেই দলিলগুলো বাংলাতে আছে সেগুলোকে বাংলা থেকে ইউনিকোডে রূপান্তর করছে, অভ্রতে আমরা লিখি কম্পিউটারে। আর ইংরেজি যতগুলো আছে সেগুলোকে অনুবাদ করে, আবার ওই অনুবাদ তো বাংলাতেই হচ্ছে, করে সেটাকে ওই ইউনিকোডে রূপান্তর করে রাখা হচ্ছে। সো আমার মেয়ে বাংলা মিডিয়ামে পড়ে না, কিন্তু সে 3 খণ্ডে, আমার তত্ত্বাবধানে 4টা খণ্ড কাজ করেছে, ও 3 খণ্ডে কম্পাইলার হিসেবে কাজ করেছে। একটা বাচ্চা যখন যেই ফ্যামিলি থেকে বড় হয়, সেই ফ্যামিলির পরিবেশটা কি, একটা রাজাকারের বাচ্চা যে, সে রাজাকার ওই চিন্তাধারাতেই আসবে। খুব কম সময় হয়েছে সে ওই চিন্তাধারা থেকে বাইরে চলে আসতে পেরেছে। যে যুদ্ধের চেতনা আছে, এরকম ফ্যামিলি থেকে বড় হবে, সেই বাচ্চাগুলো সেই চিন্তাটাকেই ধারণ করবে, এবং এটা আমাদের দায়িত্ব। তার মানে পারিবারিক মূল্যবোধের কথাটা একটু বলছেন আপনি, যে পারিবারিক মূল্যবোধটা আসলে তাকে গড়ে তুলবে তার চেতনা। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপা আপনার মেয়ের কথা বলেন, তো আমাদের একটা স্কুলে যদি 300 স্টুডেন্ট পড়ে একটা ইংলিশ মিডিয়ামে, তাহলে সেখানে দেখা যায় কি যে খুব বেশি হলে কিছু কিছু ফ্যামিলি, যারা ফ্যামিলি থেকে মুক্তিযুদ্ধ শুনে আসছে, শুনে বড় হচ্ছে, তারাই কিন্তু এটার প্রতি আগ্রহ রাখবে, কিন্তু বাকিগুলো তো না। কিন্তু প্রাতিষ্ঠানিক, আমি এই প্রসঙ্গের মাঝখানে আসতে চাই, যে যেটি প্রতিষ্ঠান হিসেবে, প্রাতিষ্ঠানিক, এখানে তো পরিবারকে দিয়ে দেওয়া হচ্ছে, অবশ্যই পরিবারের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে যে প্রতিষ্ঠান বাংলাদেশের ভূসীমানার ভেতরে ধরুন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, তার দায়টা সেটি কিভাবে উত্তর? দায়ের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি, মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর 100 নম্বরের একটা সাবজেক্টের দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসতেছি।
আমাদের বাংলা বইয়ের ভিতরে 2টা কবিতা আর একটা গল্প দিয়ে এটা দিয়ে কিছু হয় আর না। সমাজের ভিতরে 3 লাইন দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস হবে না। আমরা নিজেরা বলতেছি মুক্তিযুদ্ধ আমার জীবনের সাথে চলতেছে, আমরা প্রত্যেকে শিকার মুক্তিযুদ্ধের ভিক্টিমাইজড হচ্ছে, কিন্তু আমরা আমাদের পাঠ্যপুস্তকের সাথে এটাকে অন্তর্ভুক্ত করছি না। আপনি যেটা বলছেন রুরাল জায়গায় আমরা যেতে পারতেছি না, আমরা ছোট ছোট সংগঠন, শুধুমাত্র এই পাঠ্যপুস্তকটাই যেতে পারে। একটা ভালো পাঠ্যপুস্তক ধরেন, আমি একদম কড়া কড়া কিছু কথা বলবো, ধরেন এই বছর বইমেলাতে সর্বোচ্চ বিক্রিত বই হচ্ছে বাংলাদেশের সরকার দলীয় ছাত্র সংগঠনের প্রেসিডেন্টের একটা বই, কিন্তু বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিন্তু সেই তুলনায় বিক্রি হয়নি। অথচ এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল। সরকার যদি মনে করতে এই বইটা গুরুত্বপূর্ণ, সেটা ক্লাস 9-এর সহপাঠের পাঠ্যক্রম হিসেবে যুক্ত করে সবার কাছে বিলি বন্টন করা যেত, তাহলে অন্তত আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারি। আচ্ছা, এটা আপনি বলছেন, আমি আবার একটু তর্কে যাই, সেটা হলো এটা আপনি বলছেন যে সরকারের জায়গা থেকে বা পাঠ্যসূচিতে দেয়া যায়, কিন্তু অভিভাবকরা যারা শিক্ষার্থীদেরকে স্কুলে পাঠাচ্ছেন তাদের মানসিকতাটা কি? তারা তো চাইছেন আমার সন্তান সেরকম শিক্ষিত হোক যে শিক্ষার মাধ্যমে সে ভালো চাকরি পাবে, ভালো পেশা পাবে। সেই যে চাহিদা বা জিপিএ, আবার আলোচনায় সেটি চলে আসে, জিপিএ 5 পাওয়া, অভিভাবকদের চাহিদাটাকে অনেক সময় যারা পাঠ্যসূচি প্রণয়ন করছেন কিংবা ক্লাসে পড়াচ্ছেন সেখানে প্রভাবিত করছে না? হ্যাঁ, সেটাকে প্রভাবিত, সেজন্য সেটাকে আনতে হবে, যেহেতু এটা প্রাসঙ্গিক সেটা আনতে হবে। আপনি দেখেন আমাদের দেশে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, একইভাবে আমরা সবাই জানি এটার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা চলতেছে, কিন্তু আপনি পৃথিবীর ইতিহাসে এমন একটা যুদ্ধ দেখান যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে আর তাদের পরিবার পরিজন বাইরে এসে লাফালাফি করতেছে, ডিজাইন দেখাচ্ছে। হ্যাঁ, আরে এটা করে নাই, এত মিথ্যা কথা বলতেছে, আমি তো ওখানে নামাজ পড়তে গেছিলাম। এটা আপনি কোথাও দেখবেন না। এটা শুধুমাত্র আমাদের দেশে তৈরি করছিলাম, কারণ আমরা সেই গ্রাউন্ডটা তৈরি করার আগে বিচারটা করে ফেলছিলাম। এখন যেহেতু বিচার হয়ে গেছে, তাহলে আমাদেরকে সেই সাইকোলজিক্যাল ট্রেনিংটা দিয়ে দিতে হবে, নাহলে তো আবার সেই শক্তিটা উত্থান হবে। আচ্ছা, কিভাবে সেটা সম্ভব সেটা নিয়ে আপনাদের কাছ থেকে শুনবো একটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট, যুক্তি, তক্ক আর গপ্প। যাচ্ছি আরো একবার বিরতিতে, আমাদের সাথেই থাকুন। যুক্তি তক্ক আর গপ্প। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট, যুক্তি, তক্ক আর গপ্প অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা প্রসঙ্গে। আমার সাথে 4 জন তরুণ প্রজন্মের প্রতিনিধি আছেন। অপরাজিতা, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যে প্রজেক্টটির কথা বলছিলেন, যে যুদ্ধ দলিল প্রকল্প, এটি সম্পর্কে খুব সংক্ষেপে যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এখানে আপনারা কি করছেন, কাদের জন্য করছেন এবং এর ফলে আসলে কি হতে যাচ্ছে। আচ্ছা, আমাদের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র আমাদের বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত 15 খণ্ডের একটি সংকলন। এটি মুক্তিযুদ্ধের ওই শুধুমাত্র 71 না, এই পটভূমিটা, এর আগের যে পটভূমি, যুদ্ধটা তো শুরু হয়েছিল আরও অনেক আগে থেকে। পটভূমির উপরে 2টা খণ্ড আছে, 2টা ভলিউম আছে, এবং তারপরে বাকি 13টা ভলিউম মুক্তিযুদ্ধের বিভিন্ন অংশকে কাভার করেছে, এক একটা খণ্ডতে এক একটা এরকম। তো এই 15 খণ্ডের মধ্যে প্রায় 12,000 পাতা, 12,000 পাতার 50% প্রায় ইংরেজি দলিল। তো এগুলো কিন্তু কোনো গল্প বা ইতিহাস না। এখানে যেগুলো লেখা হয়েছে হাসান হাফিজুর রহমানের সম্পাদিত এই 15টি খণ্ড। তো এই জিনিসটা একটা 15 খণ্ড, এক একটা খণ্ড এরকম মোটা 12,000 পাতা, তো বুঝতেই পারছেন এগুলো আসলে কেউ পড়তে বলে আমার মনে হয় না। কয়েকজন যারা গবেষণা করে তারা হয়তো কয়েকজন পড়েছেন, আর বাকি সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরেই ছিল। এটার একটা PDF ফরম্যাটটা ওয়েবে পাওয়া যায়। সো আমাদের চিন্তা যেটা থেকে এটা করা, যে এটাকে যদি সার্চেবল মোডে আনা যায়, PDF থেকে তো আসলে সার্চ করা খুব করা যায় না, সার্চেবল মোডে আনা যায়, তাহলে তথ্য কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। আমরা চাই তথ্য হোক উন্মুক্ত। তো এরপরে আমাদের নেক্সট ধারণা, মানে প্ল্যান যেটা ছিল যে আমাদের ওয়েব পেজে এটা সংরক্ষণ করতে হবে, সেখান থেকে তো সার্চ করে বের করা খুবই সহজ। আমাদের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের আমাদের একটা ওয়েব পেজ আছে, সেখানে একটা একটা করে খণ্ড যে কেউ ইচ্ছে করলে ওয়ার্ড ফাইলটা মানে ডাউনলোড করে নিতে পারে, প্লাস একই সাথে ওখান থেকে সার্চ করেও সে পার্টিকুলার কোনো কিছু দিতে পারে। আচ্ছা, একটু জানতে চাই যে আপনারা যেহেতু বলছেন যে ফেসবুকে এগুলো আপনারা দিচ্ছেন এবং সেখানে স্বাভাবিকভাবে মানুষের প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন, তো কি ধরনের প্রতিক্রিয়া আপনারা এখন পর্যন্ত দেখছেন? এটা একটা চমৎকার অভিজ্ঞতা। মানে
প্রতিক্রিয়া আপনি যদি শুধুমাত্র ভিজিবল মোডে দেখেন তাহলে ভিজিবল মোডে আমি বলবো আমাদের রেটিং আউট অফ 5 আমাদের বোধহয় 4.9 বা অলমোস্ট 5 এরকম। তো এটার উপরে কিন্তু আমাদের কোনো হাত নাই, মানুষ কিন্তু সরাসরি রেটিং করছে, তার মানে তারা ওইভাবে রেটিং করছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের কিছুদিন আগেই আমাদের একটা এজিএম হলো, মানুষের যে এটা আরিফও বলছিল সারা বাংলাদেশে আর কি ছড়িয়ে গেছে এবং তারা খুব পজিটিভলি এটাকে নিচ্ছে। এবার একটু প্রসঙ্গ একটু কাছাকাছি কিন্তু পাল্টে একটু জিজ্ঞেস করি, এই সময়টাতে দাঁড়িয়ে যে বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তের বাংলাদেশ কিংবা এই সময়টাতে বাংলাদেশ, এই বাংলাদেশকে আপনি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা, সেই স্বপ্নের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে কিভাবে মূল্যায়ন করেন, যে কতটুকু কাছাকাছি আসতে পেরেছি? এখান থেকে শুরু করি, আজমেরী লিমি। আমার মনে হয় না বেশি কাছাকাছি আসতে পেরেছি আমরা এখনো, কিন্তু শুরু হয়েছে, আমরা হয়তো বা পারবো। কোন কোন জায়গাগুলোতে আপনার মনে হয় যে বড় ধরনের একটা দূরত্ব রয়ে গেছে এখনো? আমার সবচেয়ে অবাক লাগে যেটা, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল শুধুমাত্র একজন মানুষের ডাকে। হ্যাঁ, সে শুধুমাত্র একটা মানুষের ডাকে এতগুলো মানুষ সাড়া দিয়ে পুরো দেশটাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এখনকার প্রেক্ষাপটে যদি আপনি দেখেন, এখন কিন্তু প্রচুর মানুষ, কিন্তু কেউ কারো ডাকে সাড়া দিচ্ছে না বা কেউ দলবদ্ধ হচ্ছে না। আমরা সেরকম ওই প্রথম সময় যেই জাগরণটা সমাজে যেটা দেখেছিলাম, বিভাজন, রাজনৈতিক যে এই যে বিভাজনগুলো তৈরি হচ্ছে, এটা বলছেন যে একটা বড় জায়গা, এবং সেটা তো হওয়ার কথা ছিল না অন্তত মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বা মুক্তিযুদ্ধের বিষয়ে। অন্য প্রসঙ্গে আপনার ভিন্নতা থাকতে পারে, সেটি একটি জায়গা আপনি বলছেন। আর কোন জায়গাগুলো আপনার মনে হয় যে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ বা চেতনা থেকে আমাদের ব্যত্যয় ঘটেছে? আমার এটাকেই আসলে মেইন প্রধান একটা মনে জায়গা। হয়। আমি একটু অনেকের কাছে জানতে চাইবো যে কিভাবে। আমার কাছে মুক্তিযুদ্ধ জায়গাটা ইউনিক। এখানে মানে আমার মনে হয় না কারো কোনো দ্বন্দ্ব আছে বা কারো কোনো এখানে অবজেকশন আছে বা কোনো ইয়ে আছে। আমার কথাটা হচ্ছে যে প্রায় 46 বছর আমরা যুদ্ধ পর থেকে এই পর্যন্ত আমরা এসছি। আপুর কথাটাই আবারও বারবার আপুর কথা রিপিট হচ্ছে যে আমরা এগোচ্ছি, আমরা শুরু করেছি। বাট যদি মানে এখনকার সময়ের সাথে তখনকার সময় যদি মানে আমরা একটু মেজার করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা আসলে দেখা যাচ্ছে 10 or 20 or 50-তে যাইনি, আমার মনে হয় 50 নিচেই আছি। কারণ হচ্ছে এই প্রেজেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে দেশের বাইরের মানে বড় বড় কান্ট্রিগুলোর বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আছে তারা হয়তো বিভিন্ন বড় বড় জিনিস নিয়ে গবেষণা করছে, আর আমরা সেখানে হয়তো কোনো কিছু মানে কি বলা যে নিজেদের মধ্যে দলাদলির মধ্যে এখনো লিপ্ত আছি। আমরা দেখা যাচ্ছে যে মানে বাংলাদেশে এখন কমন ট্রেন্ড হয়ে গেছে, কোনো কিছু হইলে গাড়ি ভাঙচুর করার একটা বিষয় হয়ে গেছে। আমার মনে হয় না যে আমরা ততটুকু এগোতে পেরেছি আমাদের তরুণ সমাজকে নিয়ে সামনে। আপনি আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি, আপনি কি বলছেন যে এই তরুণদেরকে একটা ইতিবাচক একটা পরিবেশ দেশের ভেতরে দিতে পারছি না আমরা, যে আনএমপ্লয়মেন্টের কথা বলছেন, যে বেকারত্ব এবং অন্যান্য যে তরুণদের ভেতরে যে সম্ভাবনাগুলো ছিল সেগুলোর সর্বোচ্চ ব্যবহার আমরা করতে পারিনি, এবং সেটি একটি বড় জায়গা। আমরা এখন একজন নজরুল তৈরি করতে পারিনি, আমরা এখন একজন জহির রায়হান তৈরি করতে পারিনি। আমরা আলটিমেটলি যে যাকে আমরা আইকন হিসেবে দেখবো, আপু যেরকম বললেন যে একজনের ডাকে সারা দেশ যেখানে এক হয়ে গেল, সেরকম একজন লিডার আমরা এখনো তৈরি করতে পারিনি আমাদের সামনে। সো আমরা আসলে মানে কার নির্দেশে চলবো, মানে কার দিক নির্দেশনায় সামনের দিকে এগিয়ে যাব, এই নেতৃত্ব শূন্যতা আমরা এখনো প্রচুর পরিমাণে ভুগছি। শূন্যতা, এটাকে আপনিও ফিল করেন কিনা? আমি আসলে দুইটাকে একটু রিলেট করি। প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়টা যদি আমরা দেখি, মুক্তিযুদ্ধ হচ্ছে আমার কাছে একটা ওমেগা পয়েন্টের মতো জায়গা। মানে মুক্তিযুদ্ধের সময় যে জাগরণটা, ওই জিনিসটা আমরা কখনো অর্জন করতে পারবো না। যেই সময় মানুষ চলে গেছে মরে যাওয়ার জন্য, আর ফিরে আসবে না, এবং পুরো একটা জনগোষ্ঠী 4% মানুষ চলে গেছে, অর্ধেক মানুষের বাড়িঘর পুড়ে গেছে। আপনি চিন্তা করেন, খালি জাস্ট মেমোরাইজ করেন জিনিসটাকে, নদীটির মানে 1000 বদ্ধভূমি পাওয়া যাচ্ছে। এমন একটা জেলা নাই, এমন একটা থানা নাই যেখানে বদ্ধভূমি নাই, যেখানে গণকবর নাই। তাহলে সেই সময়ের যে প্রকটতাটা, সেটা কেন এখন নাই আমাদের মধ্যে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে আমাদের ব্লটিং পেপারের মধ্যে ধীরে ধীরে শুষে নিতে হবে জিনিসগুলোকে। গণকবরগুলো তো এখনো আছে, তাই না? আমার ভিতরে কেন জিনিসটা নাই? আমরা এই অনুষ্ঠান শুরু করার আগেও বলতেছিলাম জিনিসটা, যে কি এই আঞ্চলিক জায়গাগুলোতেও তো এই পার্থক্যগুলো দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে কি, এই মুক্তিযুদ্ধের পরে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সরিয়ে দিছি, মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আমরা টোটালি ফেলে দিছি, যে মুক্তিযুদ্ধ হয় নাই, মানে আরে
আরে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে গন্ডগোল। ডিমোরালাইজ, সবচেয়ে বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার থেকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসকে লঘু করছি সবচেয়ে বেশি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে হালকা করে ফেলছি। অর্থাৎ তার ইম্পর্টেন্সটা কমিয়ে হ্যাঁ, দেখানোর চেষ্টা কমিয়ে করেছি। দেখানোর চেষ্টা করছে যেখানে এটা ভয়াবহতা ছিল এটার, এবং এই কমিয়ে ফেলতে ফেলতে আমি একটা উদাহরণ দেই। কয়দিন আগে ফেসবুকে দেখলাম একটা মেয়ে ছবি পোস্ট করতেছে, বলতেছে দেখি যে আমার চেহারার যে অবস্থা মনে হচ্ছে ৭১-এর বীরাঙ্গনা। আপনি চিন্তা করেন কি ভয়াবহ কথা। এরকম কিন্তু অহরহ ঘটতেছে। কেন ঘটতেছে? কারণ হচ্ছে ওই গ্যাপটা আমরা স্বাধীনতার পর এই জিনিসটাকে ইচ্ছাকৃতভাবে মুছে ফেলছি। মানে ১৬ ডিসেম্বরের জায়গায় ২৬শে মার্চ, এটা তো আমরা মাঝে মধ্যে এখনো দেখি জিনিসগুলোকে। এই জিনিসটা হচ্ছে যে কি আমরা গ্যাপটা তৈরি করে ফেলছিলাম, এবং সেটার জন্য আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসের কাছে ফিরে যেতে হবে। সেই ইতিহাসটাকে আমাদের, আপনি পাঠ্যপুস্তকের সাথে বলেন, ফেসবুকে যেভাবেই বলেন, ইতিহাসে আপনি যদি ফিরে না যান, আপনি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও সেই অর্থ আপনার পাকিস্তানে চলে যাবে, সেই অর্থ আমাদের দেশে থাকবে না। আমার দেশে আগে আমার বুঝতে হবে, আমার মানুষ মারা গেছে সেটা আমার বুঝতে হবে। আমি যদি না বুঝি, আমার অর্থ এখানে থাকবে না। ভাইয়া আমি আরেকটা জিনিস অ্যাড করি, যেটা বললো আরিফ, আমাকে এই জন্য এই যে একটা বিশাল গ্যাপ, এটাকে মিনিমাইজ করতে হলে আমাকে কি করতে হবে? এই চর্চা করতে হবে, করতেই হবে। বারবার করতে হবে, অধিকবার করতে হবে, এবং করতেই হবে। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি শুনতে চাইবো কি করতে হবে, সেটা শুনতে চাইবো বিরতির পরে। তবে প্রসঙ্গ আমরা চাইবো যে আপনারা এমন পরামর্শ দিন যেটি একেবারেই তরুণের প্রাণের কথা। মানে অনেক সময় আমরা একটু ঔচিত্য সুলভ কথাবার্তা বলি, এটা করা, সেটার চাইতেও যদি একেবারে অ্যাকশন পয়েন্টে বলেন, তাহলে বোধহয় যারা টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছেন তারা উপলব্ধি করতে সহজ হবে। দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট, যুক্তি, তক্ক আর গপ্প। আজকে আমরা কথা বলছি তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা প্রসঙ্গে। যাচ্ছে একবার বিরতিতে, আমাদের সাথে থাকুন। যুক্তি তক্ক আর গপ্প। যুক্তি তক্ক আর গপ্প। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত অলিম্পিক এনার্জি প্লাস বিস্কুট, যুক্তি, তক্ক আর গপ্প অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ ভাবনা নিয়ে। আমাদের সাথে 4 জন তরুণ প্রজন্মের প্রতিনিধি আছেন। অনিকের কাছ থেকে জানতে চাই, যে আলোচনাটা ইতিমধ্যে আপনারা করেছেন সেখানের ভেতর দিয়ে তো আপনারা একটা আশাব্যঞ্জক চিত্র তুলে ধরেছেন, কিন্তু আবার সাথে সাথে এটিও বলছেন যে আমাদের অনেকখানি পথ পাড়ি দিতে হবে, বিশেষ করে যেই স্বপ্নের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধে, সেইটি পেতে হলে আসলে আমরা যদি আমাদের নাগরিক জীবনে, আমাদের সব জায়গায় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চাই, আপনার সুপারিশ কি হবে? কোন কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত? মূলত হচ্ছে ওভারঅল আমাদের আলোচনার মধ্যে যেটা এসছে যে আমাদের চেতনাটা সবার ভিতরে পুশ করতে হবে। সো এই চেতনা পুশ করার জন্য আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশে অনেকগুলো তরুণ সংগঠন আছে যারা ডেডিকেটেডলি আমাদের সমাজ উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। সো তারা যদি এই একটা ইনিশিয়েটিভ নেয়, তাদের মানে প্রত্যেকটা সংগঠনের কিছু নিয়মিত কার্যক্রম আছে, এর সাথে যদি আমাদের এই মানে স্বাধীনতার ইতিহাসটাকে বা যুদ্ধের ইতিহাসটাকে তারা প্রমোট করার চেষ্টা করে, সবাইকে জানানোর চেষ্টা করে যার যার এলাকাতে। কারণ আমরা হয়তো সেন্ট্রাল থেকে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো না, বাট প্রত্যেকটা এলাকাতে কোনো না কোনো মানে সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, কাজ করছে তারা। সো তারা যদি নিজেদের এরিয়া থেকে এই জিনিসগুলো জানানোর চেষ্টা করে, যুদ্ধের ইতিহাসগুলো জানানোর চেষ্টা করে, সো কিছু হলেও তাদের মধ্যে চেতনা জাগ্রত হবে। তরুণদেরকে নিয়ে এলাকার অন্যদেরকে সেই প্রসঙ্গে তুলে ধরা, জি জি জি, এই ধরনের কার্যক্রম হতে পারে। আর আপনি রাষ্ট্রের জায়গা থেকে কি কোনো রকম দেখেন যে আসলে এইখানে রাষ্ট্র কি ধরনের সহযোগীর ভূমিকা পালন করতে পারে? এখানে যেহেতু প্রত্যেকটা তরুণ সংগঠন বা এরা সবাই স্বেচ্ছাসেবী কাজ করছে, সো তাদের যে সকল লজিস্টিকগুলো দরকার হতে পারে সেগুলো যদি রাষ্ট্র থেকে সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই জিনিসটা আরো খুব সহজেই আমরা তাদের মধ্যে মানে বীজ বপন করতে পারবো আর কি নতুন প্রজন্মের ভিতরে। অপরাজিতা, আপনার কাছ থেকে জানতে চাই যে করার তো অনেক কিছু আছে, অনেকগুলো পয়েন্ট বলেছিলেন, আমি জানি না সব কভার করা যাবে কিনা, মাথায় এত কিছু গিজগিজ করে। এনিওয়েজ, আচ্ছা, রাজনৈতিক দলের কথা যদি চিন্তা করি, তাহলে সেই দিক থেকে বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল থাকবে প্রত্যেককেই হতে হবে স্বাধীনতার পক্ষের শক্তি। এখানে যে কোনো দল থাকতে পারে, বাট সবাইকে ওই স্বাধীনতার চেতনাতে বিশ্বাসী হতে হবে, স্বাধীনতাকে স্বীকার করে তাকে রাজনীতি করতে হবে। এটাও গেলে একটা ব্যাপার, এবং এটা যখন করবে আলটিমেটলি তাদের সাংগঠনিক বা অন্যান্য যা আছে সেগুলো ওইভাবেই ডেভেলপড হবে।
2 নাম্বার যদি বলেন গভর্নমেন্টের স্কুল লেভেলে যেটা আরিফ বলছিল যে 100 নাম্বারের একটা মুক্তিযুদ্ধর উপরে একটা টপিক একটা সাবজেক্ট থাকতে হবে, সেটা হলে তো খুবই ভালো। সেটা যদি পসিবল নাও হয়, আমরা তো ওই যে র্যাপিড রিডার যেগুলো আমরা আমাদের সময় পড়েছি, এখন হয়তো আরও কী আছে সেখানে কেন অন্তর্ভুক্ত করছি না? সেটাও তো একটা বড় একটা মার্ক ছিল, সেখানে অনেক গল্প ছিল সেখানে, তো সেখানে কেন আমরা ইনক্লুড করে দিচ্ছি না? এটা একটা। 2 নাম্বার হচ্ছে লাইব্রেরিকে এনরিচ করতে হবে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বই সেখানে থাকতে হবে এবং সেটা যেন চর্চা হয়, সেটাকে এনশিওর করতে হবে। অনেক মানুষ আছে, আপনাদের টিভি এদের কথাও আমি বলবো, যেমন মিডিয়ার কথা আমি বলবো, শুধুমাত্র ওই 21 তারিখে সাদা কালো শাড়ি পরে আমরা একটা কিছু করলাম না, এটা চাই না। এখন এটা ফ্যাশন রিলেটেড হয়ে গেছে। 21 তারিখে সবাই সাদা কালো শাড়ি পরবো, জামা পরবো, ওইটা ওই 21শে ফেব্রুয়ারি পালন করব। 26শে মার্চ এই কারণেই আমরা জানি না, স্বাধীন আমরা তো 26শে মার্চই হয়েছিলাম, বিজয় না অর্জন করেছি গিয়ে 16ই ডিসেম্বরে। এই কনসেপ্টগুলো আসলে মাথায় ঢুকাতে হবে। এটা শুধুমাত্র লাল সবুজের জামা কাপড় পরে না। টিভি প্রোগ্রাম, টিভি অনুষ্ঠানগুলো বা রেডিও অনুষ্ঠানগুলো কেন ওই স্বাধীনতা সংক্রান্ত যে প্রোগ্রাম সেগুলো কেন ওই 2-3 দিনই হবে, কেন সারা বছর ধরে হবে না? পাঠ্যপুস্তকের কথা বললাম, ওই কমিক্সের কথা বললাম, বই আকারে, ভিডিও আকারে, তারপরে এলাকা ভিত্তিক যেগুলো বললাম, আমরা তো এই ভিডিওগুলো দেখাতে পারি, এরকম অনেক ভিডিও আছে, সেগুলো তো দেখাতে পারি। সো আমাদের সাংগঠনিকভাবে বলুন বা যেভাবে বলুন না কেন, কিন্তু তার জন্য একটি তো বড় ধরনের পরিকল্পনার প্রয়োজন রয়েছে। পরিকল্পনা মানে সামগ্রিকভাবে বিচ্ছিন্নভাবে অনেক কিছুই হয়তো অনেকেই করছেন চেতনার জায়গা থেকে, ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে, কিন্তু আমাদের যদি একটি সামগ্রিক পুরো বাংলাদেশকে ঘিরে ওরকম কোনো পরিকল্পনা বা কোনো কিছুর প্রয়োজন অনুভব করেন কিনা? আসলে একদম আমি এই কথাটাই ধরতাম এই মুহূর্তে। আপু মোটামুটি সবকিছুই কভার করে গেছেন। আমাদের কিন্তু দেশে এখন একটা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়টার নাম হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এবং তারা যে আদৌ কি করে, কারণ ফেরদৌসী প্রিয়বাসীকে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে সেকেন্ড বারে দিতে হয়েছে তাদেরকে। আমাদের যত ধরনের কাজগুলো করা দরকার সবকিছু অ্যাভেলেবেল। এই যে ওনারা কাজ করতেছে, দিনের পর দিন খেয়ে না খেয়ে কাজকর্মগুলো করতেছে, আপনি কমিক্সগুলো যদি নিয়ে দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে কি, মুক্তিযুদ্ধ তো আসলে একবারে বুঝে ফেলার মতো বিষয় না। ছোট ছোট ঘটনা আছে, 11 বছরের বাচ্চা আছে, বৃদ্ধ আছে, সব ধরনের গল্প আছে, গণহত্যা আছে, চুকনগর গণহত্যার ঘটনা আছে। মানে একটা বলে তো শেষ করা যাবে না। এই সবগুলো ঘটনা, ছোট ছোট ঘটনাগুলো তুলে আনতে হবে, সেগুলাকে বাচ্চাদের উপযোগী করতে হবে, কিশোরদের উপযোগী করতে হবে। করার কাজগুলোও হয়ে গেছে, এখন কি বাকি আছে? শুধু ডিস্ট্রিবিউশনটা। এটা আপনি যদি পাঠ্যপুস্তকের মাধ্যমে করতে পারেন। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা যেভাবে মিস করে যাই, আমাদের দেশে যে গণহত্যাটা হয়েছে সেটা সারা পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহৎ, একদম বৃহৎ 1 নাম্বার অ্যাট্রোসিটির। প্রতিদিনের কত মানুষ মারা গেছে সেটাতে, এবং মানে ক্যাজুয়ালিটির দিকে 2 নাম্বার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবস্থা। কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে গণহত্যার উপরে পড়ালেখা করা যায় না। খুবই রিসেন্টলি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের উপরে অনার্স করা যাচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়, সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়টার উপর গণহত্যা চালানো হয়েছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তারা কেন শুরু করছে না? আমাদের দেশে মুক্তিযুদ্ধের উপর গবেষণা কেন হচ্ছে না? গবেষণাটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। মুক্তিযুদ্ধের উপর 100 নাম্বারের পাঠ্যপুস্তকের ভিতর ঢুকাতে হবে, 1 থেকে 10 পর্যন্ত রাখতে হবে সেটা। মুক্তিযোদ্ধাদেরকে আপনি কি মনে করেন সেই গবেষণাটা এই সময়টা দাঁড়িয়ে নির্মোহভাবে করা সম্ভব? অবশ্যই সম্ভব। গবেষণার ক্ষেত্রে আবার নির্মোহের ব্যাপার আসছে, কারণ এটা তো ইন্টারন্যাশনাল। যেমন আমরা জেনোসাইড ডিনায়াল লয়ের কথা বলতেছি, গণহত্যা অস্বীকার বিরোধী আইন, এটা যদি হয় এটা জার্মানির সাথে মিলে যাবে। বাংলাদেশে কোনো যুদ্ধ, মানে বাংলাদেশে বসে যদি কেউ হিটলারকে হেল হিটলার বলে, আমরা তাকে পাঠিয়ে দিব। ওখান থেকে যদি কেউ বঙ্গবন্ধুকে অপমান করে, তারা আমাদেরকে পাঠিয়ে দিবে। এটা ইন্টারন্যাশনালি চলে যাবে জিনিসটা। কারণ গবেষণা আসলে রাজনৈতিকভাবে করা যায় না, কারণ পিয়ার রিভিউর ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। যেটা বলতেছিলাম যে কি, এই 100 নাম্বারের পাঠ্যপুস্তক প্রণয়নের বিষয়টাকে 1 নাম্বার প্রায়োরিটি দিতে হবে। এবং মুক্তিযোদ্ধারা এখনো যারা জীবিত আছেন, তারা তো বলতে চান, তাদেরকে আপনারা নিয়ে আসেন না, স্কুল কলেজগুলোতে নিয়ে আসেন। স্কুল কলেজগুলোতে আপনি জানেন, আমরা যাই, স্কুল কলেজগুলো রাজি হয় না, মানে তাদের সময় হয় না। তারা এত হাই ভলিউমের লোকজনকে নিয়ে ব্যস্ত যে একজন বীরাঙ্গনার জন্য তাদের কাছে সময় হয় না। মানে এইগুলোর জন্য বাধ্য করতে হবে তাদেরকে। এখানে আসলে ভাই করার সুযোগ নেই এখন, মানে বলে বোঝানোর বা উৎসাহিত করার সুযোগ নেই। কে করবে? বাধ্যটা কে করবে? বাধ্য করবে। আপনার কথা থেকে যেটা বুঝলাম যে এখানে একটি রাজনৈতিক সদিচ্ছা, বিশেষ করে সরকারের একটা বড় ধরনের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। আমরা আজমির লিমির কাছ থেকে শুনবো। আমার কাছে যেটা মনে হয় যে কোনো মানুষকেই প্রেশার দিয়ে কিছু করানো সম্ভব না। ইনি যেটা বললো যে সরকারকে প্রেশার দিয়ে করাতে হবে, কেন তুমি করবা না, করো। সরকারকে অবশ্যই আগে আসতে হবে, কিন্তু এর সাথে নিজেকেও তো এগোতে হবে, নিজেকেও তো নিজের দেশপ্রেমটা দেখতে হবে। এবং সেখানে পরিবারের একটা দায়িত্ব দেখেন কিনা? অবশ্যই পরিবার থেকেই সবাই শেখে। কিছুদিন আগে পর্যন্ত যেমন
পরিবারে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হতো না। এই কারণে কিছু প্রজন্ম, কিছু মানুষ তখন মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই জানতো না, তারা জেনেছে বাহির থেকে। কিন্তু এখন মিডিয়ার কল্যাণে বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে বলেন, যাই বলেন না কেন, সব দিকে মুক্তিযুদ্ধ নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কিছু দেখানো হচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছে। এই কারণে কিন্তু অনেকেই যে তার পরিবারকে জিজ্ঞেস করতে পারে ওই সময় আসলে কি হয়েছিল, বা তাদের জানার আগ্রহটা আসছে। আর একটা কথা হচ্ছে, রাজনৈতিকভাবে আমার মনে হয় কি যে মুক্তিযুদ্ধটা কোনো রাজনৈতিক দলের একার না, নিজস্ব না, এটা আমাদের সবার, এটা আমাদের একটা গর্ব। অনেক ধন্যবাদ আপনাদেরকে, চমৎকারভাবে আপনাদের অভিব্যক্তি জানালেন এবং আপনাদের ভেতর দিয়ে আমরা আসলে আমাদের তরুণ প্রজন্মের ভাবনার কিছুটা হয়তো আন্দাজ করতে পারলাম যে আমরা সবাই জানি যে আমাদের দেশ আমাদের কাছে কত প্রিয়, এবং আমাদের তরুণ প্রজন্ম সেই কথাটি আরও একবার জানান দিয়ে গেলেন যে তারা আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় স্বপ্নের বাংলাদেশের পথে, এবং তারা চায় যে মুক্তিযুদ্ধ, সকলের মুক্তিযুদ্ধ আমাদের অনেক কষ্টের, অনেক আত্মত্যাগের বিনিময়ে যে অর্জিত মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ যেন আবার পেছন দিকে হাঁটতে শুরু না করে। সে সকল ধরনের অপশক্তি, অপচেষ্টার বিরুদ্ধে এই তরুণ প্রজন্ম উঠে দাঁড়াবে, এটাই আমাদের প্রত্যাশা, এবং সেটা আমরা বারবার তাদের কাছ থেকে শুনেছি। আমরা আশা করব সামনের দিনগুলোতে ছোটোখাটো রাজনৈতিক দলাদলি এইসব বিষয়গুলোর ঊর্ধ্বে থাকবে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে সকল রাজনৈতিক দল, এবং মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষ বলে কোনো কিছুর অস্তিত্ব বাংলাদেশের মাটিতে ঠাঁই পাবে না, এই প্রত্যাশাটাই আমরা করি। আপনিও জানাতে পারেন আপনার মতামত জানাতে হলে লগ ইন করুন www.facebook.com/যুক্তি তক্ক আর গপ্প এই অ্যাড্রেসে। আগামী সপ্তাহে দেখা হবে নতুন অতিথিদের নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, দেশকে ভালোবাসুন। ধন্যবাদ।